নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সাংসারিক জীবনে অনেকটাই কাজে আসতে চলেছে এবং অনেকটা ফালতু খরচা থেকেও কিছুটা টাকা পয়সা সংসারে বাঁচাতে চলেছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আমার প্রথম টিপসে। তো এখানে আছে একটা ঢাকনা। তো আমরা রান্নাবান্না যখন করি, রান্নাবান্না করার সময় এই ধরনের কাচের ঢাকনা আমরা কিন্তু কড়াতে দিয়ে থাকি। কড়ার এই ধরনের ঢাকনা হয়। এবার আমরা রান্নাবান্না করতে করতে দেখবে দীর্ঘদিন রান্নাবান্না করছি, রান্নাবান্না করতে করতে এই কাচের যে ঢাকনাগুলো হয় না, অনেকটা সময় তরিতরকারি লেগে থাকে, সেটা আমরা পরিষ্কার যতই বা করি না কেন এর একটা গ্লেজ, সেই নতুনের মতো গ্লেজ কিন্তু থাকে না। অনেক সময় একটা কেমন একটা ঝাপসা মতো হয়ে যায়। তো সেই কাচের পাত্রগুলোকে শুধু সার্ফ সাবান দিয়ে ধুলেই কিন্তু তার গ্লেজ বজায় থাকে না। যেহেতু কাচের পাত্রগুলো, এইগুলো কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন অন্যভাবে করতে হয়। তো কিভাবে পরিষ্কার করলে কাচের ঢাকনাগুলো গ্লেজ ফিরে আসবে তারই একটা টিপস। দেখো বন্ধুরা, আমরা বাড়িতে প্রত্যেকেই কিন্তু সকাল সন্ধ্যা চা তৈরি করে খাই। এবার চা খাওয়ার পর এই যে চা পাতাগুলো আমরা ফেলে দিই, একদম ফেলে দেবে না। ফেলে না দিয়ে অনেক কাজে কিন্তু ব্যবহার হতে পারে। ক্লিনিংয়ের জন্য তো ভীষণ উপকারী এই চা পাতা। তো সেই চা পাতা আমি এই কাচের পাত্রের মধ্যে একটু দিয়ে এইভাবে একটু হাত দিয়ে শুধু ঘষে নেব। কোনো স্কচব্রাইট ইউজ করতে হবে না। শুধু হাত দিয়ে এই চায়ের পাতা দিয়ে একটু করে এইভাবে গোল গোল করে ঘষে নিলেই কিন্তু আমাদের কাচের যে এই পাত্রটার একেবারে গ্লেজ, সেই নতুনের মতো গ্লেজটা ফিরে আসবে, আর কিন্তু কোনো সমস্যাই হবে না। আমি এখন এটাকে প্লেন জলে ধুয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু প্লেন জলে ধুয়ে নিয়ে চলে এসেছি। ধোয়ার পর দেখতেই পাচ্ছ আমার এই যে কড়ার যে ঢাকনাটা কাচের, এই ঢাকনাটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবং নতুনের মতো চকচক ঝকঝক করছে। তো বন্ধুরা, আশা করছি তোমরা তোমাদের বাড়িতে এরকম করার যদি ঢাকনা থাকে, সেই ঢাকনাগুলো তোমরা মাঝে মধ্যে একটু চায়ের পাতা দিয়ে পরিষ্কার করে নেবে, তাহলে দেখবে কোনো সমস্যার মধ্যে পড়তে হচ্ছে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপসে। তো বন্ধুরা, আমরা যদি কোথাও ঘুরতে যাই, কোথাও বাইরে কোনো কাজে গেলাম, তখন এই ধরনের ব্যাগ আমরা ক্যারি করি। এবার ব্যাগের মধ্যে আমরা কিন্তু সবাই একটা করে বোতল নিই। এবার সেই বোতলটা নিলে একটা প্রবলেম সবার হয়, আমরা ব্যাগের মধ্যে এইভাবে বোতলটা নিয়ে ব্যাগটা নিয়ে যাচ্ছি। এবার আমরা যখন বাইরে বেরোচ্ছি তখন ব্যাগটা কিন্তু প্রচুর পরিমাণে নাড়াচাড়া হয়, মানে নড়ে। এবার নড়তে নড়তে দেখা যায় কি, এই ব্যাগের মধ্যে যে বোতলটা ছিল সেই বোতলটা কিন্তু কাত হয়ে পড়ে যায় অনেক সময়। সেই কাত হয়ে পড়লে কি হয়, অনেক সময় এই যে ঢাকনা থেকে না অল্প অল্প করে জল পড়ে। তো অল্প অল্প করে যখন জল পড়ে, ব্যাগের মধ্যে যখন প্রয়োজনীয় জিনিস থাকে সেইগুলো কিন্তু ভিজে যায়। অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্র আমরা কিন্তু ব্যাগে করে ক্যারি করি। এবার সেই কাগজপত্রে যদি জল লাগে তখন কিন্তু খুবই বিপদ, অনেক বড় সমস্যার মধ্যেই আমাদের পড়তে হয়। এবার সেই সমস্যার মধ্যে যাতে না পড়তে হয়, আমরা তো জল নেওয়া বন্ধ করতে পারবো না। জলের বোতল তো নিতেই হবে বাইরে বেরোলে। এখন যেহেতু গরম আসছে, গরম হোক আর শীত হোক, জলের বোতল নিতে হবে। তা ছোট্ট একটা টিপস তোমরা অ্যাপ্লাই করলে এই সমস্যার মধ্যেই পড়তে হবে না। নিয়ে নিয়েছি একটা মাথার যে গার্ডারগুলো হয়, সেই গার্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা সেফটি পিন দিয়ে নিয়েছি। এবার সেফটি পিনটা কেন দিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। ব্যাগের মধ্যে যখন এরকম বোতল রাখবে তার মধ্যে গার্ডারটা দিয়ে দেবে, দিয়ে একটা সাইডে সেফটি পিন দিয়ে এইভাবে পিন করে রেখে দেবে। এভাবে যদি পিন করে রেখে দাও, তাহলে দেখবে যতই আমরা এই ব্যাগটা নিয়ে গাড়িতে ওঠানামা করি, যতই নাড়াচাড়া লাগুক না কেন, বোতলটা কখনোই কিন্তু সাইডে কাত হয়ে পড়বে না। তার কারণ কি, ওই যে গার্ডারটা আছে আমাদের চুলের দেওয়া যে গার্ডারটা, সেই গার্ডারটা কিন্তু ওই জায়গায় ওকে সেট করে রাখবে, সেফটি পিন দিয়ে আটকানো। এই জন্য এটা কখনোই কিন্তু এদিক ওদিক নড়াচড়া করবে না। একটা সাইডের দিকে তোমরা পিন করে দেবে, দিলে দেখবে বোতলটা ঠিক ওইখানটাই দাঁড়িয়ে থাকবে, কোনো দরকারি জিনিসপত্র নষ্টও হবে না। এইবার আমাদের প্রয়োজন যখন হবে, আমরা এই গার্ডারটা থেকে আমরা বোতলটা বের করে আমরা জল খেতে পারবো। আবার যখন ব্যাগে রেখে দেবো, সেমভাবে ব্যাগের মধ্যে রেখে দেবো, তাহলে কোনো সমস্যার মধ্যে আমাদের আর পড়তে হবে না। আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো দেখো বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে। আমরা কিন্তু ডিম ভালো রাখার জন্য বেশ কিছুদিন ধরে ডিম ভালো রাখবো, তার জন্য ফ্রিজের মধ্যে ডিমটা রেখে দিই। এবার আমাদের যখন রান্না করতে হয়, সেই ফ্রিজ থেকে আমরা যখন ডিম বের করে নিই, ডিম বের করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই ডিমগুলো রান্না বসাতে পারি না, মানে সেদ্ধ বসাতে পারি না। তার কারণ কি, যেহেতু এটা প্রচুর ঠান্ডা ফ্রিজের ডিম, এটা এখনই যদি আমরা গরম জলের মধ্যে দিয়ে দিই, তাহলে কি হয়, ডিমটা ফেটে যায়, ফেটে ভেতর থেকে ডিমের অংশ বেরিয়ে আসে। ওই ডিম কিন্তু আমরা কেউই খেতে পছন্দ করি না। তার জন্য ছোট্ট একটা টিপসের মাধ্যমে এই যে ফ্রিজের যে ডিমটা, সেটাকে রুম টেম্পারেচারে আনতে পারো। আর রুম টেম্পারেচার আনার জন্য কিন্তু প্রচুর টাইম লাগে। এবার সে এতটা টাইম না দিয়ে যদি অল্প টাইমের মধ্যেই রুম টেম্পারেচারে আনতে চাও, তাহলে তোমরা কি করতে হবে তোমাদের, চলো সেটা দেখিয়ে দিই। যে ডিম ঘন্টার পর ঘন্টা সময় লাগবে না ফ্রিজ থেকে বের করার পর সেটাকে গরম করার জন্য। তো তার জন্য কি করব, আমরা সোজা চলে যাব আমাদের
রান্নাঘরে। তো বন্ধুরা রান্নাঘরে দেখবে রান্নাবান্না করার পর আমাদের ওভেনটা না বেশ কিছু সময় গরম থাকে। এই যে ঝিকটা কিন্তু বেশ গরম থাকছে। এবার সেই গরমটা বেশ কিছুক্ষণ ধরে আস্তে আস্তে ঠান্ডা হয়। এবার যখন রান্না করার পর এইভাবে ফ্রিজ থেকে ডিমগুলো বের করে যদি আমরা ওভেনের পরে এইভাবে রেখে দিই ঝিকের উপর, তাহলে দেখবে কিছু সময়ের মধ্যে কয়েক মিনিটের মধ্যেই ডিমগুলো কিন্তু হালকা যেহেতু গরম পাচ্ছে রুম টেম্পারেচারে চলে আসবে। এটা কিন্তু বরফের মতো আর ঠান্ডা থাকবে না। তখন এটাকে নিয়ে আমরা ডিমটা সেদ্ধ করে ঝটপট কিন্তু রান্না করতে পারি। বন্ধুরা যখন তাড়াহুড়ো লেগে যায়, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তখন কিন্তু আমরা এইটাকে রুম টেম্পারেচারে আনার জন্য বসে থাকতে পারি না ডিমগুলো নিয়ে ফ্রিজ থেকে বের করে। তখন তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করবে, দেখবে তোমাদের কিন্তু ডিম ফেটে যাওয়ার সমস্যার মধ্যে আর পড়তেই হবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা নতুন টিপস নিয়ে। তো এখানে আছে কিছুটা ধনেপাতা কিন্তু খেতে ভীষণ টেস্টি, কারণ বিভিন্ন তরিতরকারির মধ্যে আমরা যখন ধনেপাতাটা দিই না, তখন সেই তরিতরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। অনেক সময় ধনেপাতাটা বাটাও আমরা খেতে পছন্দ করি। তো এতটা পছন্দের একটা শাক, এইটা যদি নষ্ট হয়ে যায় বাড়িতে আনার পর, তখন কিন্তু খুবই গায়ে লাগে, খুব সমস্যার মধ্যে পড়তে হয়। এই শাক পাতা আমরা বাড়িতে এনে বেশি দিন রেখে রেখে খেতে পারি না। তো তার জন্য তোমরা যদি ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করো, তার মধ্যে দিয়ে তোমরা কিন্তু ধনেপাতাটা বেশ কিছুদিন ধরে রেখে খেতে পারবে, পচবেও না, নষ্টও হবে না। একটা দাম দিয়ে জিনিস কিনে সেটা যদি পচে যায় তখন কিন্তু সবারই খারাপ লাগে। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা নিয়ে নেব 1 গ্লাস মতো জল। তো যে কোনো 1 গ্লাস তোমরা জল নিয়ে নেবে। তো এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার এখানে আমি ফুল 1 গ্লাস জল নিলে হবে না, একটু কম নিতে হবে। এই যে জলটা নিলাম, জলটা নিয়ে এবার কি করব, যে ধনেপাতাগুলো পাশে আছে সেই ধনেপাতাগুলোকে একটু পরিষ্কার করতে হবে। দেখবে এর মধ্যে যেন কোনো পচা পাতা না থাকে। একটু সেই পচা পাতা, যে পাতাগুলো একটু খারাপ হয়ে গেছে, সেই সমস্ত পাতা, শুকিয়ে যাচ্ছে যে পাতা, সেই সমস্ত পাতাগুলো আমি একটু একটু করে ছাড়িয়ে বেছে ফেলে দেব। কারণ এই পাতা সমেত কিন্তু আমি একসঙ্গে রাখবো না। এইভাবে রাখলে কিন্তু অন্যান্য পাতাগুলো পচতে পারে আবার। তো দেখো বন্ধুরা, এইভাবে একটু পচা পাতাগুলো বেছে তোমরা কিন্তু জলের মধ্যে যদি রেখে দাও, এইভাবে দীর্ঘদিন তোমরা একটু পাতাগুলো একটু বেছে নেবে। বেছে একটা জলের পাত্র, শুধু গ্লাস না, যে কোনো পাত্রের মধ্যে তোমরা রাখতে পারো। ধনেপাতাটা রেখে তোমরা যদি এই ধনেপাতাগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো জলের মধ্যে করে, তাহলে দেখবে ধনেপাতাটা কিন্তু একেবারে 2-4 দিনের মধ্যে পচে যাচ্ছে না। বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু ফ্রিজের মধ্যে এইভাবে রাখলে, মানে ফুলদানিতে যেমন ফুল রাখো ঠিক সেইভাবে ধনেপাতাগুলোকে রেখে দিতে হবে জলের মধ্যে। কিছু অংশ জলে লাগছে, এই ধনেপাতার যে কাণ্ডগুলো, পুরোটা ডুবিয়ে দিলে তো আবার পচে যাবে। কিছুটা অংশ নিচের দিকটা, কিছুটা অংশ জলে টাচ হচ্ছে, এরকম করে রেখে ফ্রিজের মধ্যে তোমাদের রেখে দিতে হবে। এভাবে যদি ফ্রিজে রেখে দাও, তাহলে কিন্তু অনেকটা দিন পর্যন্ত ধনেপাতা রেখে তোমরা খেতে পারবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি পচেও যাবে না, কোনো সমস্যার মধ্যে কিন্তু তোমাদের পড়তেও হবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে, অনেকটাই ভালো লেগেছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার এই সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে ধনেপাতাগুলো আমি রেখে দিয়েছি। রাখার পর এটাকে বন্ধ করে দেবো। এবার যখন প্রয়োজন হবে এর থেকে কিছুটা বের করে আমরা রান্না করে নেব। তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে। তো বন্ধুরা, আমরা প্রত্যেক দিন কিন্তু আমাদের টয়লেটটা পরিষ্কার করার চেষ্টা করি। এবার যতই আমরা আমাদের টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি না কেন, দেখবে এর মধ্যে থেকে একটা হালকা গন্ধ কিন্তু বেরোতেই থাকে টয়লেটটা পরিষ্কার করার পরেও। যদি কোনো গেস্ট বাড়িতে আসে, মানে আত্মীয়স্বজন আসলো, আসার পর যদি সেই দুর্গন্ধটা নাকে লাগে, তখন কিন্তু বড্ড লজ্জার ব্যাপার সেটা। টয়লেট সবাই কিন্তু ইউজ করে, কিন্তু পরিষ্কার কিন্তু কেউই করতে চায় না, কারণ পরিষ্কার করাটা সবারই ঝামেলার লাগে। তাই প্রতিদিন এই টয়লেটটাকে যে পরিষ্কার করব সেটাও সম্ভব হয় না, বিভিন্ন ধরনের কাজ থাকে। এবার এমন একটা টিপস অ্যাপ্লাই করতে হবে যার ফলে মাঝে মধ্যে আমাদের টয়লেটটা পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার না করলে যেমন টয়লেট নোংরা হয়ে যায়, টয়লেট থেকে দুর্গন্ধ আসে, তেমনি কিন্তু সবারই খারাপ লাগে টয়লেটটা পরিষ্কার না থাকলে, কারণ এর মধ্যে প্রচুর জীবাণু হয়ে যায়। সেই জীবাণু কিন্তু আমাদের শরীরটাকে আরও খারাপ করে দিতে পারে। তার জন্য আমাদের টয়লেটটাকে মাঝে মধ্যে আমরা কিভাবে পরিষ্কার করব, দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি এখানে একটা বাচ্চাদের সিরাপের শিশি। তো এই সিরাপের শিশির সাহায্যে কিন্তু আমাদের টয়লেটটাকে পরিষ্কার করব। হাত না দিয়ে, ব্রাশ না দিয়ে টয়লেটটা কিভাবে আমরা পরিষ্কার করব 2-4 দিন বাদে বাদে, সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো তার জন্য দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা এমন কন্টেনার যেটাকে অন্য কোনো কাজে তোমরা ইউজ করো না, শুধুমাত্র এই সমস্ত কাজের জন্যই এটা ইউজ করো। নিয়ে নিয়েছি 1 চামচ খাবার সোডা কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, সেই খাবার সোডা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 চামচ
সার্ফ। তো বাড়িতে ব্যবহার করো জামাকাপড় কাচার জন্য যে কোনো সার্ফ তোমরা নিতে পারো, কোনো নাম নেই সার্ফের, যে কোনো সার্ফ নিয়ে এবার খাবার সোডা আর সার্ফ দুটোই কিন্তু ক্লিনিংয়ের কাজ ভীষণ ভালো করে। আর নিয়ে নিচ্ছি একটু ডেটল। ডেটল ঢাকনায় করে একটু ঢেলে সামান্য একটু ডেটল আমি দিয়ে দিচ্ছি, কারণ ডেটল জীবাণুনাশক ভীষণ ভালো। তোমরা তো সবাই জানো ডেটল কতটা জীবাণু নাশ করে। এবার এই যে ডেটল আর সার্ফ আর সোডা তিনটে কিন্তু আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এইবার নিয়ে নেব হারপিক। তো দেখো বন্ধুরা, হারপিকটাও কিন্তু কিছুটা পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এই যে হারপিকটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু চামচের সাহায্যে আমাদের মিশিয়ে নিতে হবে। এটা একেবারে যদি জল জল কাদা মতো হয়ে যায় তাহলে কিন্তু এটা হবে না, এটা ঝুরঝুরে মতো রাখতে হবে। তো এই যে ঝুরঝুরে অংশটা আমাদের হয়ে যাচ্ছে, এই মিশ্রণটা আমি তৈরি করে ফেলছি। তৈরি করে এটা কিন্তু আমি টয়লেটে ইউজ করব। তো কিভাবে ইউজ করব সেই ইউজ করাটাও তোমাদের দেখিয়ে দেব। তার জন্য আমাদের কিন্তু টয়লেটে কোনো হাত দিতে হবে না, কোনো ব্রাশ দিতে হবে না, টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কোনো দুর্গন্ধও থাকবে না। দেখবে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। এবার এই প্রত্যেকটা মিশ্রণের মধ্যে দিয়ে আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিলাম। আর নিয়ে নেব এবার সিরাপের শিশি। তো এই যে শিশিটা কি করব, তো দেখো বন্ধুরা, শিশিটার এই যে মাথার দিকে একটা বড় ঢাকনা থাকে, এই যে ঢাকনাগুলো নিয়েই আমার কাজ। এবার এই যে ঢাকনাটা নিয়ে নিয়েছি, ঢাকনার মধ্যে আমি চামচে করে এই যে যে গুঁড়োটা বানিয়েছি মানে মিশ্রণটা বানিয়েছি, সেই মিশ্রণটা কিন্তু আমি ঢাকনার মধ্যে বেশ ভালোভাবে দিয়ে দেব। শুধু এইভাবে দিলেই কিন্তু এটা আলগা থেকে যায়, এটা চামচের সাহায্যে একটু চেপেও দেব। চেপে দিলে তাহলে দেখবে এই ঢাকনার মধ্যে একটু বেশি পরিমাণে ধরে আর এটা খুব তাড়াতাড়ি গলেও যাবে না, একটু শক্তভাবেই থাকবে। তো তোমরা মিশ্রণটা একটু বেশি করে বানিয়ে তোমরা এরকম, আমি একটা ট্যাবলেট মতো তৈরি করব, এরকম ট্যাবলেট বেশ কয়েকটা তোমরা করে বাড়িতে রাখতে পারো। রাখলে আমরা যদি এইটা যখন টয়লেটে ইউজ করব, ইউজ করার পর তোমরা সব বুঝতে পারবে কিভাবে ইউজ করতে হবে আর কি কি কাজ হবে এর ফলে। তো দেখো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিয়েছি এমন এমন কিছু উপকরণ যেটা ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী, আর দিয়ে দিয়েছি কিছুটা এমন উপকরণ যেটা আমাদের জীবাণু নাশ করতে পারে। সেই সব মিশ্রণ দিয়ে এমন একটা আমি ট্যাবলেট মতো বানিয়ে নেব। এবার একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিকটাকে প্রথমে গোল করে আমি একটু কেটে নিচ্ছি। তো তোমরা এরকম যে কোনো প্লাস্টিক নিতে পারো। তো একটু শক্ত যদি প্লাস্টিক নাও তাহলে ভালো হবে, আর এরকম যে পাতলা যে প্লাস্টিক পেপারগুলো আছে এই প্লাস্টিকগুলো নিলেও হবে। এবার এই যে প্লাস্টিকটা নিয়ে নিলাম, নিয়ে আমি কি করব, এই যে আমি ঢাকনার মধ্যে যে মিশ্রণটা দিয়ে দিয়েছি এইটা দিয়ে আমি এখন এই বোতলের মধ্যে আমি এটাকে উপুর করে দেব। এইভাবে দিয়ে ঠিক দেখো বন্ধুরা, এইভাবে প্লাস্টিকটা দিয়ে আমি ঠিক এটাকে নিচের যে জায়গাটা এক জায়গায় চেপে এই জায়গায় হাতে আটকে নেব। এবার এটাকে উবুর করে দেব। উবুর করে এবার আমি যে কোনো একটা দড়ি সুতো নিতে পারো, আমি নিয়ে নিয়েছি উল। তো এইভাবে একটু উল নিয়ে, আর এই দড়িটা কিন্তু একটু লম্বা মতো রাখতে হবে, আর কেন লম্বা রাখতে হবে সেটাও তোমরা জানতে পারবে। এবার এটাকে একটু প্যাঁচ দিয়ে নিলাম, প্যাঁচ দিয়ে এটাকে ভালো করে গিঁট দিয়ে নেব। গিঁট দেওয়ার পর চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই এটা আমি কোথায় এবং কি কাজে ব্যবহার করব। আমি বানিয়ে নিলাম একটা ট্যাবলেট মতো। এইবার এই ট্যাবলেটটাকে এইভাবে রাখলেই হবে না, নিয়ে নিতে হবে একটা সেফটি পিন। সেফটি পিনের সাহায্যে দেখতেই পাচ্ছ সেফটি পিন, ছোটো একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। নিয়ে এই যে প্লাস্টিকটা ছিদ্র করে দিতে হবে, এখানে অনেকগুলো ছিদ্র করতে হবে, যাতে অনেক বড় বড় ছিদ্র করলে কি হবে এর থেকে সব মিশ্রণটা একবারে বেরিয়ে আসবে। আমি কিন্তু একবারে ছোট ছোট ছিদ্র, বেশ কিছুটা ছিদ্র করে দিলাম। এইবার এই যে ছিদ্র করে দিয়েছি, করার পর এটাকে কিন্তু আমি নিয়ে চলে যাব একেবারে টয়লেটে। টয়লেটে কিন্তু এটা ভীষণ ভালো কাজ করবে। আর কিভাবে কাজ করবে চলো তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, টয়লেট থেকে দেখবে অনেক সময় আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি একটা বাজে দুর্গন্ধ আসে, তখন কিন্তু অনেকটা সমস্যা হয়, সেই দুর্গন্ধও আসবে না, কোনো জীবাণু থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে হাত না দিয়েও। সেটা কিভাবে? তখন বন্ধুরা, আমাদের এখানে যে ফ্লাশ ট্যাঙ্কটা আছে সেই ফ্লাশ ট্যাঙ্কটাকে প্রথমে আমাদের খুলে নিতে হবে। তার জন্য সাইডে ছোট ছোট পিন থাকে, সেই পিনগুলো বের করে নিলে দেখবে ফ্লাশ ট্যাঙ্কটা খুব সহজেই খোলা যায়। তো আমি এখানে ফ্লাশ ট্যাঙ্কটা খুলে নিয়েছি। খুলে এইবার আমার এই যে ট্যাবলেটটা বানিয়ে নিয়েছি, তো এই ট্যাবলেটটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে এইভাবে রাখতে হবে। এইভাবে রেখে একটা যে দড়ি মতো করে দিয়েছি এইটাকে একটা সাইডে আমি করে দেবো, সামনের দিকে রাখলে তো ভালো দেখা যায় না, এই জন্য সাইডে করে দেবো। সাইডে করে দেওয়ার পর যখন এটা এই ট্যাবলেটটা 2 থেকে 3 দিন খুব ভালোভাবে এর মধ্যে থাকবে। এবার 2-3 দিন পর তোমরা আরও একটা ট্যাবলেট তৈরি করে এইভাবে ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিতে পারো। দিয়ে দিলে দেখবে অনেকটা ফ্লাশ ট্যাঙ্কও পরিষ্কার হয়ে যাচ্ছে, আমাদের টয়লেটটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার আমরা এটাকে খুব সহজে যখন ফ্লাশ করব দেখবে এর মধ্যে থেকে ডেটল, সার্ফ, সোডা সবটা বেরিয়ে আসছে। বেরিয়ে এসে এর মধ্যে জীবাণু থাকছে না, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, একেবারে কোনো দুর্গন্ধও থাকছে না। তো বন্ধুরা, এইভাবে তোমাদের টয়লেটটা হাত না দিয়ে মাঝে মধ্যে কিন্তু পরিষ্কার করে নিতেই পারো।
আর 3-4 দিন পর পর ট্যাবলেটটা তোমরা চেঞ্জ করে দেবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসগুলো অনেকটাই ভালো লেগেছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বাই, টাটা।